জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে আর তাদের পরীক্ষা হবে, সেখানে দুর্নীতি হবে না, সেটা কি করে হয়? আপনাদের মনে থাকবে যে কয়েক বছর আগে পর্যন্ত মাধ্যমিকের প্রত্যেকটা দিনে প্রশ্ন ফাঁস হতো। মানে 1 ঘন্টারও আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই প্রশ্ন বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেটা নিয়ে আমরা খবর করছি। অথচ সেই পরীক্ষা দিনের দিনে হয়েই যেত, সরকার পাত্তাই দিত না। আর এবারে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। আপনারা জানেন যে 2 তারিখে পরীক্ষা শুরু হয়েছিল, 2রা ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হবে এবং 12 তারিখ থেকে আবার উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে। তো মাধ্যমিক পরীক্ষায় কি হচ্ছে সেটা নিয়ে কোনো চ্যানেল, কোনো কাগজ, কোনো একটা বর্ণ খবর করছে না। প্রত্যেক দিন অগুন্তি মোবাইল ফোন ধরা পড়ছে। মোবাইল ফোনগুলো কি করছে বলুন তো? মোবাইল ফোনগুলো যে স্ক্যানার বা নিরাপত্তা ব্যবস্থা, সেগুলো এড়িয়ে কি করে মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাচ্ছে। পরে ধরা পড়বে কেন, আগে কেন ধরা পড়বে না? তাহলে এত বড় বড় বারফাট্টাই মার্কা কথার কি আছে? আগে আপনারা জানেন যে এই মধ্যশিক্ষা পর্ষদ, মানে যারা মাধ্যমিক পরীক্ষা নেয়, তাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন কল্যাণময় গাঙ্গুলি, যিনি চুরির দায়ে, চাকরি চুরির দায়ে জেলে ছিলেন, বছরের পর বছর জেলের ঘানি তিনি টেনেছেন এবং এখন তিনি বেলে মুক্ত রয়েছেন, জামিনে মুক্ত রয়েছেন। সেই কল্যাণময় গাঙ্গুলি, তিনি যখন দীর্ঘদিন ধরে একদম বেআইনিভাবে, অনৈতিকভাবে তাকে দায়িত্বে রেখে দিয়েছিল এ রাজ্যের তৃণমূল সরকার, এবং তিনি একটা বিরাট বারফাট্টাই মার্কা ঘোষণা করে দিয়েছিলেন যে মাধ্যমিক পরীক্ষার প্যাকেটের মধ্যে এমন চিপ থাকবে, সেটা খুলতে গেলেই কলকাতায় বসে বসে গোটা রাজ্যে নাকি তিনি খবর পেয়ে যাবেন। তো সবেতেই জালিয়াতি, আর কি জালিয়াতি, ফেরেববাজি। এই রাজ্যের যারা যারা দায়িত্বে রয়েছেন সবার মধ্যে একটা ওপর চালাকি ব্যাপার রয়েছে, কল্যাণময় গাঙ্গুলির মধ্যেও ছিল। তো এখন যে মধ্যশিক্ষা পর্ষদ, তারা একটুখানি ফেঁসে গেছে একটা নতুন ঘটনায়, সেটা নিয়ে কথা বলবো। এবং একজনকে তারা একদম হাতে নাতে ধরে ফেলেছে। একজন শিক্ষককে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেআইনিভাবে ছাত্রছাত্রীদের সাহায্য করছিল, মানে তার তৃণমূলের অনুগত পরিবারের লোকদেরকে সাহায্য করছিল। তারপরেও তার কি ব্যবস্থা হলো, এবং এর পাশাপাশি পরে যখন জানতে পারলো তৃণমূলের ব্যবস্থা হবে না, এর পাশাপাশি আবার দেখুন হুমায়ুন কবির, যিনি এখনো তৃণমূলের বিধায়ক, তিনি সাসপেন্ডেড হওয়ার পরে নতুন দল ঘোষণা করলেন। আর একটা হতে পারে কাকতালীয়, হতে পারে যে পিছনে অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে হুমায়ুন কবিরের আত্মীয়ের বাড়িতে সেখানে পুলিশ গিয়ে তার সম্পত্তি বাজেয়াপ্ত বলে ঘোষণা করে এলো, বোর্ড লাগিয়ে দিয়ে চলে এলো। এই কারণে আমরা এই থাম্বনেলটা তৈরি করেছি, দলে থাকলে ভালো আর বেরিয়ে গেলেই কেলো। তো এবার আসুন, এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষার মধ্যে প্রচুর মোবাইল উদ্ধার হচ্ছে, বেআইনি কার্যকলাপ প্রত্যেকদিন ধরা পড়ছে। এবং একটা ঘটনা ঘটে গিয়েছে মুর্শিদাবাদে না, মাফ করবেন, মালদায় সেখানে মানিকচক বলে একটি জায়গা রয়েছে। মানিকচকের একটা স্কুলে মোহাম্মদ সানোয়ার আলী পারভেজ, এই ভদ্রলোকের নাম মোহাম্মদ সানোয়ার আলী পারভেজ। ইনি কি করেছেন, ইনি 6/2/2026, মানে চলতি মাসের 6 তারিখে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, 6 তারিখে পরীক্ষা ছিল ইতিহাস পরীক্ষার দিনে এই ব্যক্তি, এ হচ্ছে স্কুল শিক্ষক, এর সেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার কথাই না। পরীক্ষা কেন্দ্রে ঢুকে একদম প্রশ্ন বার করে, উত্তর লিখে পকেট থেকে বার করে, তার যে নির্দিষ্ট যাদেরকে বলতে হবে তাদেরকে পরীক্ষায় একদম বলে দিয়ে, মানে তিনি বলে দিচ্ছেন, ছাত্রছাত্রীরা লিখছে আর কি। সেটা তৃণমূলের আমলে সম্ভব। তো এবারে কি হলো, সেটা ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে খবর এলো মধ্যশিক্ষা পর্ষদ এই ব্যক্তিকে সাসপেন্ড করেছে, মোহাম্মদ সানোয়ার আলী পারভেজ। এইবারে আসল গল্প, মধ্যশিক্ষা পর্ষদ তখনও জানতো না যে এই মোহাম্মদ সানোয়ার আলী পারভেজ ইনি তৃণমূলের নেতা। পরে যখন জানতে পারলো, ওরে বাবা রে বাবা, করেছিস কি, ঠিক আছে যা হয়ে গেছে, আর কোনো পুলিশ কেস টেস করার দরকার নেই। দেখুন, একজন লোক পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাবে, সে যেই হতে পারে, সে মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, রাজনীতিক হতে পারে, খেলোয়াড় হতে পারে, সাংবাদিক হতে পারে। কেন ঢুকবে ভাই? ঢুকবেটা কেন? ঢুকে পরীক্ষার প্রশ্নপত্র ধরে ধরে উত্তর বলে দিচ্ছে, এটা কি ক্রাইম? এটা কি এফআইআর হওয়া উচিত? এটা কি গ্রেপ্তার হওয়া উচিত? না। কেন হয়নি বলুন তো? মোহাম্মদ সানোয়ার আলী পারভেজকে কেন গ্রেপ্তার করা হয়নি জানেন? তিনি তৃণমূল বলে। পরে যখন মধ্যশিক্ষা পর্ষদ জানতে পারলো, আরে বাপরে বাপ, তৃণমূলের নেতা করেছে, তাকে তো ঠিক আছে একটা শোকজ করা হলো, সাসপেন্ড করা হলো, ওই পর্যন্ত। এখনো পর্যন্ত এই ব্যক্তিকে ডেকে তাদের যে ডিসিপ্লিনারি যে কমিটি রয়েছে তার সঙ্গে কথা বলা, তাকে শোকজ করে একটা রিপোর্ট নেওয়া, কিচ্ছু হয়নি। ডিআই একটা রিপোর্ট দেবে, মানে চলে গেল আর কি, এই ব্যক্তি উদ্ধার হয়ে গেল। একটা লোক দেখানো, সাসপেন্ড করা, ব্যাস, এরপরে আর কিছু না।
আপনারা দেখবেন যে একই রকমের সাসপেনশন তৃণমূলে বহু রকমের হয়, তারপরে কবে উঠে যায়, কবে তাকে নিয়ে আবার গিয়ে মাথায় তুলে নাচা শুরু হয়, কেউ জানতে পারে না। এই যে বারাকপুরে যেটা এখন চলছে, বারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য নামমাত্র সাসপেন্ড, অপেক্ষা করুন দেখতে পাবেন কবে তার সাসপেন্ড উঠে যাবে, কবে বেল পেয়ে যাবেন, তিনি আবার নাচতে নাচতে তৃণমূল করতে শুরু করে দেবেন, আপনি টেরই পাবেন না। তৃণমূলে যতক্ষণ থাকবে ততক্ষণ তার কোনো বিপদ নেই, কোনো ফাঁড়া নেই, একদম পরিষ্কার। এটা বহু ঘটনায় আপনারা সাক্ষী থেকেছেন। এবং নতুন করে এই মোহাম্মদ সানোয়ার আলী পারভেজ, যিনি মালদার মানিকচকের তৃণমূল নেতা, তিনি আরো বিকটভাবে, উৎকটভাবে, কুৎসিতভাবে চোখে আঙুল দিয়ে তৃণমূল দেখিয়ে দিল যে আমাদের দলে থাকলে তার 7 খুন মাপ। এই যে মধ্যশিক্ষা পর্ষদ তার বিরুদ্ধে এফআইআর করলো না, আমরা একটু খোঁজ খবর নিয়েছিলাম, পর্ষদের কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। কি বক্তব্য জানেন? একজন শিক্ষকের তো একটা ডিগনিটি থাকে। কিসের ডিগনিটি? কিসের ডিগনিটি? একজন শিক্ষক যে চোরের মতো, ফেরেববাজের মতো, ডাকাতের মতো, একদম অপরাধীর মতো সে ঢুকে যাবে, লুচ্চা লাফাঙ্গার মতো একটা পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়ে সেখানে প্রশ্ন নিয়ে সেখানে উত্তর বলতে শুরু করে দেবে, সুবিধে পাইয়ে দেবে, তার আবার ডিগনিটি কিসের? তার তো শ্রীঘরে থাকা উচিত না। যেহেতু তৃণমূলের নেতা, এই কারণে তার কোনো ব্যবস্থা হয়নি, হবেও না, হবেও না। দেখুন, আজকে এসআইআর নিয়ে বড় খবর ছিল। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর কে আটকানো যাবে না। যে যে রাজ্যে চলছে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, এসআইআর চলবে এসআইআর এর মতো। এবং যেহেতু রাজ্য সরকার বিভিন্ন রকমের ঝামেলায়, মনে আছে ফর্ম 7 নিয়ে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মার ধর, গন্ডগোল, এইগুলোতে রাজ্যের ডিজিকে বলে দিয়েছিল নির্বাচন কমিশন যে আপনাদেরকেই আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে হবে। এবং আজকেও সুপ্রিম কোর্ট বলেছে যে এই ব্যবস্থা নেওয়া হয়নি কেন, হলফনামা দাও, এফিডেভিট করে জানাও, রাজ্য পুলিশের ডিজিকে বলা হয়েছে। তো এগুলো হতেই থাকবে, এগুলো রুটিন। কিন্তু এই ঘটনাটা আমাদেরকে অবাক করে দিল যে সুকুমার মতি প্রথমবার সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে যে ঘাপলাবাজি শিক্ষা ব্যবস্থাটাকে তো প্রায় কবরে পাঠিয়ে দিয়েছে, শ্মশানে পাঠিয়ে দিয়েছে। তো সেটাকে প্রবহমান, সেটা থেমে নেই। শুধুমাত্র 2016 যে প্যানেলে চাকরি পেয়েছিল চুরি করে, ফেরেববাজি করে, ঘুষ নিয়ে, তোলাবাজি করে, তারপরে সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকে বাতিল করে দিল। শিক্ষাকর্মীরা তারা বাড়িতে লজ্জায় মুখ লুকিয়ে বসে আছে, মুখ দেখাতে পারছে না। সেই চুরি জালিয়াতির পরে অনেকে মনে করেছিলেন যে এবার বোধহয় স্কুল শিক্ষা দপ্তরটা বা উচ্চ শিক্ষা দপ্তরটা, এখন তো শিক্ষার বিভিন্ন রকমের দপ্তর রয়েছে, মাদ্রাসা আলাদা, কারিগরি শিক্ষা আলাদা, স্কুল আলাদা, উচ্চ শিক্ষা আলাদা। তো স্কুল শিক্ষা আর উচ্চ শিক্ষা দপ্তরটা বিকাশ ভবনে ব্রাত্য বসু যার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, অনেকে মনে করেছিলেন যে বোধহয় এই দুটো দপ্তর একটুখানি শুধরে যাবে। তার কারণ আগের যিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি যেহেতু দীর্ঘদিন জেলে ছিলেন, তারপরে জেল থেকে লুঙ্গি পরে বাইরে বেরিয়ে এসে এখন বাড়িতে মুড়ি আর চানাচুর খেতে খেতে, চা পান করতে করতে মিডিয়ায় বাইট দিচ্ছেন, তো সেটাকে অনেকে ছিছি থুতু করছেন। তো তারপরে অনেকে ভেবেছিলেন শিক্ষা ব্যবস্থাটা হয়তো একটু শুধরে যাবে, কিন্তু না, কোনো শুধরানোর ব্যাপার নেই। আসলে সব তো কি বলে ওটাকে, সবাই লাইট পোস্ট, সবাই ল্যাম্প পোস্ট, আর বাকি একটাই পোস্ট, সেটাই হচ্ছে সত্যি। ওই ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট দিয়ে তাদের ক্ষমতাই নেই কিছু করার, অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা নেই। পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকও বলছেন, তিনি জেল থেকে বেরিয়ে আসার পরে এখন বেলে জামিনে মুক্ত রয়েছেন, তিনি ইঙ্গিত দিচ্ছেন যে আসল অপরাধীকে, সেটা নিয়ে আমি পরে মুখ খুলবো। তো সেটাই বলছিলাম যে যদি মূল পোস্টটা হয়, মানে একটাই পোস্ট হয়, সেই জায়গা থেকেই তো নির্দেশগুলো সঞ্চারিত হয়। যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, তার পুলিশ কি করে এই মোহাম্মদ সানোয়ার আলী পারভেজ তাকে অ্যারেস্ট করবে? আর অ্যারেস্ট করবেই বা কি করে? কোনো এফআইআর হয়নি, সুমোটো এফআইআর পুলিশ করবে না, স্বতঃপ্রণোদিত মামলা রুজু হবে না। যদি পর্ষদ এফআইআর করতো তাহলে ভেবে দেখা যেত, পর্ষদ এখনো পর্যন্ত কোনো এফআইআর করেনি। অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলায়, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের কথা আপনাদের মনে রাখতে হবে, কারণ 11 তারিখে তার যে বাবরি মসজিদ, তার যে শিলান্যাস হয়ে যাওয়া বাবরি মসজিদ, তার নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। 12 তারিখ থেকে তার বাবরি যাত্রা শুরু হবে। ভালো খারাপ সেটা বিতর্কের ব্যাপার, কিন্তু তৃণমূল বিরোধী একটা অবস্থান নিয়ে হুমায়ুন কবির, তিনি আজকে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তার বিশেষ কাজে। তিনি ফিরে আসবেন আগামীকালকে, ফিরে এসে আবার 12 তারিখ থেকে তার কর্মসূচি শুরু হয়ে যাবে। একদম তিনি পরিষ্কার বলে দিয়েছেন মমতার মৃত্যু ঘণ্টা বাজাবেন। তো এবারে কি করা যায়, কোন দিক থেকে বাঁধা যায়, কি করা যায়? হুমায়ুন কবিরের আত্মীয়, মানে তার মেয়ের শ্বশুর বাড়িতে একটা পুরনো মামলাকে এমনভাবে খুঁচিয়ে টুচিয়ে তোলা হয়েছে, কি হয়েছে না হয়েছে তার পিছনে বিরাট ইতিহাস রয়েছে। 2025 সাল থেকে নাকি চলছে পুরনো মামলা, কিন্তু আজকে দেখা গেল পুলিশ গিয়ে সেখানে বাজেয়াপ্ত করার নোটিশ দিয়ে এলো। এবং সেই সম্পত্তির মূল্য হচ্ছে 10 কোটি 73 লক্ষ টাকা, মানে
প্রায় 11 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো সরকার। এবার এই বাজেয়াপ্ত করার পরে কি হবে, এটা হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তিনি বলেছেন দেখুন এটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে করা এবং রাজনৈতিক যা যা কর্মসূচি চলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেটা একদম অব্যাহত থাকবে, আরও বরং তার উত্তাপ আরও বেড়ে যাবে। এবারে আসুন নাজমা সুলতানার বক্তব্য। নাজমা সুলতানাকে, ইনি হুমায়ুন কবিরের কন্যা এবং তার যেখানে বিয়ে হয়েছিল তার শ্বশুর বাড়িতে, সেইখানে এই হাতটা দেওয়া হয়েছে। পুলিশ গিয়ে যে বাড়িটার সামনে একদম বোর্ড লাগিয়ে দিয়েছে এটা নাজমা সুলতানা শ্বশুর বাড়ি। আসুন আমরা নাজমা সুলতানার বক্তব্য একটুখানি শুনে নিয়ে তারপরে আলোচনা আবার করব। শুনুন। এসেছিল, এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে, আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না, তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন, তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিল, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি কি করছি, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে। রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে, এটা রাজ্য সরকারই করাচ্ছে, রাজনৈতিক চক্রান্ত। বন্ধুরা শুনলেন, একদিকে প্রথমে আপনারা জানলেন যে মানিকচকের মথুরাপুরের একটি স্কুলের শিক্ষক যিনি মোহাম্মদ সানোয়ার আলী পারভেজ, তিনি এত বড় অপরাধ করার পরেও তার বিরুদ্ধে এফআইআরটুকু দায়ের করা হয় না, যেহেতু তিনি তৃণমূলের নেতা। অন্যদিকে তৃণমূল ছেড়ে বেরিয়ে এলেই তাকে অন্যগুলো ভালো আর বাকিগুলো সব কেলো বা কালো, যা খুশি বলেন আপনারা। এই গল্প আপনারা অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বহু নেতা বা নেত্রী তারা তৃণমূলে যতদিন ছিলেন খুব ভালো ছিলেন, বেরিয়ে আসার পরে তাদের মতো খারাপ আর কেউ নেই, তাদের মতো অপরাধী আর কেউ নেই। এই ঘটনা হয়ে চলেছে এবং আরও যত ভোটের দিন এগিয়ে আসবে দেখবেন এই ঘটনাগুলো স্বয়ং দলনেত্রী, দলের চেয়ারম্যান বা পিসি, খালা, আপু, তার মুখ থেকে আপনারা আরও বেশি করে মুক্তোর মতো তার বাণী ঝরে ঝরে পড়বে। সেটা আপনারা শুনতে পাবেন, অপেক্ষা করুন। আমাদের এই এপিসোড যদি ভালো লাগে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে আরও বেশি করে উদ্বুদ্ধ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।